কখনো ভেবে দেখেছেন ফাইটার জেট বা রকেট যখন শব্দের চেয়েও বেশি গতিতে আকাশ চিরে ছুটে যায় তখন ঠিক কী ঘটে? এর পেছনে কিন্তু গ্যাস ডাইনামিক্সের এক দারুণ ইন্টারেস্টিং জগৎ কাজ করে। চলুন আজ আমরা সেই জগতের গভীরে একবার ডুব দিয়ে আসি। এই যে এত বিশাল বিশাল রকেট লক্ষ লক্ষ কেজি ওজন নিয়ে পৃথিবীর টানকে একেবারে পাত্তা না দিয়ে সোজা মহাকাশে উড়ে যায়, এর পেছনের আসল রহস্যটা কি? কিভাবে সাধারণ গ্যাসকণা থেকে এত প্রচণ্ড শক্তি বা থ্রাস্ট তৈরি হয়? চলুন আজ এই প্রশ্নের উত্তরটাই খুঁজে বের করা যাক। আর এই রহস্যটা বোঝার জন্য আমরা একটা ছোট্ট বায়ুকণার জার্নিকে ফলো করব। ওর অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়েই আমরা জেট প্রপালশনের কঠিন কঠিন ব্যাপারগুলো একদম সহজ করে বুঝে নেব। তো চলুন আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নেই। বেশ, তাহলে শুরু করা যাক আমাদের গল্পের প্রথম পর্ব। আর আমাদের এই গল্পের হিরো হল একটা খুব সাধারণ বায়ুকণা। ভাবুন তো, একটা হাই প্রেশার চেম্বারের মধ্যে লক্ষ লক্ষ বায়ুকণা বন্দী হয়ে আছে, আর আমাদের হিরো তাদেরই একজন। ওর একটাই স্বপ্ন, এপটিনিয়া ভাবিয়ে না শব্দের গতিকে হারানো। আমরা যদি ওর যাত্রাপথটা মন দিয়ে বুঝতে পারি তাহলেই দেখবেন গ্যাস ডাইনামিক্সের জটিল সব কনসেপ্ট জলের মতো সোজা হয়ে গেছে। তো আমাদের হিরো এখন তার জার্নি শুরু করার জন্য তৈরি। ওর যাত্রার প্রথম স্টেজটা হলো একটা কনভার্জিং নোজল, মানে এমন একটা রাস্তা যা সামনের দিকে ক্রমশ শুরু হয়ে গেছে। যখন গ্যাসের গতি শব্দের চেয়ে কম থাকে, মানে সাবসনিক থাকে, তখন কি হয় দেখুন। কণাগুলো যখন এই সরু পথের মধ্যে দিয়ে যায়, ওদের যাওয়ার জায়গাটা কমে আসে। ঠিক যেমন ধরুন পুজোর প্যান্ডেল থেকে বেরোনোর সময় সরু গেটের কাছে এলে ভিড়ে স্পিডটা হঠাৎ করে বেড়ে যায়, ঠিক সেভাবেই এই গ্যাস কণাগুলো আরও দ্রুত গতিতে এগোতে শুরু করে। এর ফলে ওদের ভেলোসিটি আর মোমেন্টাম দুটোই বাড়তে থাকে। তাহলে মূল পয়েন্টটা হলো, সাবসনিক ফ্লোতে জায়গা কমলে গতি বাড়বে। সহজ হিসাব, তাই না? তো প্রশ্নটা হলো, সাবসনিক ফ্লোর জন্য ক্ষেত্রফল কমলে গতিবেগের কি পরিবর্তন হয়? বেশ, আমাদের কণা এখন বেশ স্পিডে এগোচ্ছে, কিন্তু সামনেই আসছে ওর যাত্রার সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট, একটা বিশেষ পয়েন্ট যাকে বলে থ্রোট বা চোক পয়েন্ট। এই থ্রোটেই একটা দারুণ ঘটনা ঘটে, যার নাম চোকিং। ভাবুন, ইডেন গার্ডেন্সের একটা মাত্র গেট দিয়ে হাজার হাজার দর্শক বেরোচ্ছে। একটা সময় তো আসবেই যখন ওই গেট দিয়ে সর্বোচ্চ যতজন বেরোতে পারে ততজনই বেরোবে, তার বেশি আর সম্ভব নয়। এখানেও ঠিক তাই হয়। নজলের ওই সবচেয়ে সরু অংশে এসে গ্যাসের প্রবাহ তার ম্যাক্সিমাম রেটে পৌঁছে যায়, আর ঠিক সেই মুহূর্তে ফ্লোয়ের স্পিড শব্দের গতির সমান হয়ে যায়। আর এই মুহূর্তেই আমাদের ছোট্ট কণাটা তার স্বপ্ন পূরণের প্রথম ধাপটা পার করে ফেলে। ওর গতি পৌঁছে যায় ম্যাক 1-এ, মানে শব্দের গতিতে। এখানেই ও সাউন্ড ব্যারিয়ারকে টাচ করে। তাহলে সবচেয়ে জরুরি কথা হলো, চোকিং আর ম্যাক সবসময় নজলের সবচেয়ে সরু অংশ, মানে থ্রোটে ঘটে। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটি নজলের কোথায় ফ্লো প্রথম শব্দের গতিতে পৌঁছায়? আমাদের কণা এখন ম্যাক 1 স্পিডে পৌঁছে গেছে, কিন্তু এরপর এখানেই গ্যাস ডাইনামিক্সের সবচেয়ে অবাক করা আর আপাত দৃষ্টিতে উল্টো নিয়মটা আমরা দেখব। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। আমাদের কমন সেন্স কি বলে? রাস্তা চওড়া হলে গাড়ির গতি কমে যায়, তাই তো? সাবসনিক ফ্লোয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়। কিন্তু সুপারসনিক ফ্লোয়ের নিয়মটা একদম উল্টো। থ্রোট পার করার পর নজলটা যখন আবার চওড়া হতে শুরু করে, মানে ডাইভার্জিং সেকশনে, তখন আমাদের কণার গতি কমার বদলে অবিশ্বাস্যভাবে আরও বাড়তে শুরু করে। এইটাই হলো ডি লাভাল নজলের আসল জাদু। তবে এই সুপারসনিক গতি পাওয়াটা কিন্তু একটা শর্তের উপর নির্ভর করে, আর সেটা হলো ব্যাক প্রেশার, মানে নজলের বাইরের পরিবেশের চাপ। এই ব্যাক প্রেশারটা অনেকটা গেটকিপারের মতো কাজ করে। গ্যাস সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যেতে চায়। যদি বাইরের চাপ যথেষ্ট কম থাকে তাহলে গ্যাস কণাগুলো আরামে ছড়িয়ে পড়তে পারে আর নিজেদের গতি বাড়াতে পারে। কিন্তু বাইরের চাপ যদি বেশি হয় তাহলে সেটা গ্যাসের ছড়িয়ে পড়ায় বাধা দেয়, আর কণাটা কিছুতেই সুপারসনিক স্পিডে পৌঁছাতে পারে না। সুতরাং এই প্যারাডক্সটাই হলো সুপারসনিক ফ্লাইটের মূল ভিত্তি। তাহলে এবার বলুন তো, একটি সুপারসনিক ফ্লোর গতি বাড়ানোর জন্য ক্ষেত্রফল বাড়ানো উচিত নাকি কমানো উচিত? আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা আইডিয়াল সিচুয়েশন নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তবে তো আরও একটা ব্যাপার থাকে, তাই না? সেটা হলো ঘর্ষণ বা ফ্রিকশন। চলুন দেখি এই ফ্রিকশন আমাদের কণার যাত্রাকে কিভাবে এফেক্ট করে। এই পরিস্থিতিকে বলে ফ্যানো ফ্লো। ভাবুন, আমাদের কণাটা এখন একটা লম্বা সোজা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক যেন নিউ মার্কেটের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটার চেষ্টা করছে। পাইপের দেওয়ালে ক্রমাগত ঘষা আর অন্য কণার সাথে ধাক্কাধাক্কি, এই সব কিছুই ওর গতিকে প্রভাবিত করবে। এই টেবিলে দেখুন ফ্রিকশনের ফলে কি হয়।
এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ফ্লো সাবসনিক হোক বা সুপারসনিক, ফ্রিকশন সবসময় ম্যাক নম্বরকে ম্যাক 1-এর দিকে ঠেলে দেয়। এর কারণ হল ঘর্ষণের ফলে সিস্টেমে বিশৃঙ্খলা বা এন্ট্রপি বাড়ে, যা ফ্লোকে চোকড কন্ডিশনের দিকে নিয়ে যায়। মানে সাবসনিক ফ্লোয়ের স্পিড বেড়ে ম্যাক 1-এর দিকে যায়, আর সুপারসনিক ফ্লোয়ের স্পিড কমে গিয়ে ম্যাক 1-এর দিকে আসে। তাহলে ফ্যানোফ্লোর মূল কথাটা হলো ফ্রিকশন চাই যে ফ্লো যেন প্রকারের চুক্ট হয়ে যাক। এবার আপনারাই বলুন, ফ্যানোফ্লোতে ঘর্ষণ ম্যাক নম্বরকে 1-এর দিকে ঠেলে দেয় নাকি দূরে সরিয়ে দেয়? বেশ, আমরা তো আমাদের কণার পুরো জার্নিটা দেখে ফেললাম, সাবসনিক থেকে সুপারসনিক, এমনকি ফ্রিকশনের প্রভাবও বুঝলাম। কিন্তু এই সবকিছুর শেষ ফলটা কি? কিভাবে এই জ্ঞানটা আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর দেবে? এই স্লাইডটা পুরো প্রসেসটাকে একটা সহজ রেসিপির মতো করে দেখাচ্ছে। ফার্স্ট স্টেপ, কনভার্জিং সেকশনে গ্যাসকে চেপে ওর স্পিড বাড়ানো হলো। সেকেন্ড, থ্রোটে ওকে চোক করে ম্যাক 1-এ পৌঁছে দেওয়া হলো। থার্ড, ডাইভার্জিং সেকশনে ওকে ছড়িয়ে দিয়ে সুপারসনিক স্পিড দেওয়া হলো। আর ব্যাস, আবেই তৈরি হয়ে যায় থ্রাস্ট। আর এই প্রচণ্ড গতিতে যখন লক্ষ লক্ষ কণা নজল থেকে রকেটের মতো বেরিয়ে আসে, তখন ওদের মোমেন্টামের একটা বিশাল পরিবর্তন হয়। আর নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। গ্যাসের এই বেরিয়ে আসাটা যদি অ্যাকশন হয়, তাহলে তার উল্টো রিঅ্যাকশনটাই হলো থ্রাস্ট, যা রকেটকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন একটা ছোট্ট কণার এই জার্নিটা বোঝা কতটা জরুরি। ফাইটার জেটের ইঞ্জিন ডিজাইন করা হোক বা আমাদের গর্বের চন্দ্রযান আর মঙ্গলযানের মতো মিশন লঞ্চ করা হোক, সবকিছুর পেছনেই রয়েছে গ্যাস ডাইনামিক্সের এই বেসিক প্রিন্সিপলগুলো। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা ভবিষ্যতের টেকনোলজি তৈরির ভিত। আজ আমরা যা শিখলাম তা তো সবে শুরু। সায়েন্স যত এগোবে, নতুন নতুন মেটেরিয়ালস আসবে, নতুন এনার্জি সোর্স আসবে, তখন হয়তো এই কণার জার্নিকে কন্ট্রোল করার আরও হাজারটা নতুন উপায় আমরা বের করে ফেলব। কে বলতে পারে, হয়তো আজকের এই জ্ঞানকে কাজে লাগিয়েই ভবিষ্যতে এমন কোনো প্রপালশন সিস্টেম তৈরি হবে যা আমরা এখন কল্পনাও করতে পারি না। ভাবা যায় ব্যাপারটা?